বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই লড়াই কার্যত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী মহাশয়ের দ্বৈরথে এসে পৌঁছেছে। দুই দেশের মধ্যে এখন যুদ্ধ দুই ব্যক্তিতে যেন কার্যত পরিণত হয়েছে। এপার বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে বাংলাদেশ যদি আমাদের দিকে হাত বাড়ায় তাহলে আমরা ললিপপ মুখে নিয়ে চুষবো না, পাল্টা আবার ওপার বাংলার বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বলছেন তোমরা যদি চট্টগ্রাম নিতে চাও তাহলে আমরাও আমলকি মুখে দিয়ে চুষবো না। এই ধরনের বিবৃতি পাল্টা বিবৃতিতে বাংলাদেশ এবং ভারতের এই এই দ্বিপাক্ষিক যুদ্ধ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আর রিজভির মধ্যে যুদ্ধে বা দ্বৈরথে পরিণত হয়েছে। এবং আপনাদের সামনে আমি এই কারণেই বিশ্লেষণ করেছিলাম, আপনারা কেউ কেউ সমালোচনা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেতেও কাটছি আসতেও কাটছি। আমি একদিকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ নিয়ে কেন তিনি কোনো কথা বলছেন না, কেন তিনি কোনো বক্তব্য রাখছেন না, আবার যখন তিনি বক্তব্য রাখছেন তখন আপনারা আবার বলছেন আমি কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখলেন। এই প্রশ্ন আপনারা করেছেন, যথাযথ প্রশ্ন। তার উত্তরও আপনাদের আমি গত পর্বেই দিয়েছিলাম, যারা বোঝেননি আজকে আরো একবার সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনাদের যেটা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার জয় বাংলা স্লোগানকে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় স্লোগান তিনি যদি করে দেন তাহলে খুব একটা আপত্তির আর থাকলো না। কেন, সেই তথ্যেও বিশ্লেষণে আসব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আপনাদের আমি প্রথম দিন থেকেই বলে এসেছি যে ওপার বাংলার কিছু মৌলবাদী নেতারা বলুন কিংবা আলেমা উলেমারা বলুন আর এদিকে প্রাক্তন সেনাকর্তারাই বলুন, যেভাবে ভারত সম্পর্কে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে, কার্যত আপনাদের সামনে আমি ব্যাখ্যা করেছিলাম যে এর থেকে বড় কমেডি শো আপনি আর কোথাও দেখবেন না। কেন, এই প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে তারা বলছেন যে আমাদের 14 কোটি মুসলমান তৈরি রয়েছে, দুহাতে দুটো লাঠি নিয়ে অর্থাৎ 28 কোটি লাঠি নিয়ে যদি নয়াদিল্লির দিকে তারা তেড়ে আসে তাহলে বাপ বাপ করে নয়াদিল্লি তারা দেশ ছেড়ে পালাবে। কেউ আবার বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা এটা আমরা দখল করে নেব, তার কারণ তারা যদি তেড়ে আসে ওই হাতে টানা রিক্সা নিয়ে তাহলে ভারত একেবারে চোখ বন্ধ করে ছেড়ে দিয়ে দৌড় লাগাবে। এবং কেউ বলছেন যে কলকাতা দখল করতে তাদের 4 ঘন্টা সময় লাগবে। এই ধরনের মনোরঞ্জন করা খবরগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনাদের শুনিয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের কিছু মিডিয়া রয়েছে, আমি যেহেতু অন্যান্য মিডিয়ার থেকে এবিপি আনন্দকে একটু বেশি গুরুত্ব দিই এবং ঘন্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রামটা বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো লাগে, কিন্তু সুমন বাবু যেভাবে বলার চেষ্টা করে আসছিলেন সিরিয়াসলি যে বাংলাদেশের এই সমস্ত প্রতিক্রিয়াগুলো দেখার পরেও কেন নরেন্দ্র মোদী চুপচাপ হয়ে বসে রয়েছেন, আমার সত্যি ওই বিনোদনের মধ্যে অন্তত সুমন বাবুর ওই প্রোগ্রামটাকেও এখন রাখার ইচ্ছা করছে। তার কারণ সুমন বাবুর মতো এত বিজ্ঞ এবং এত জনপ্রিয় একজন সাংবাদিকও যে এই ধরনের টিআরপি বাড়ানোর জন্য শুধুমাত্র একটা 2 ঘন্টা বা 1 ঘন্টার প্রোগ্রাম করতে পারে সেটা ভাবলেই হাসি পায়। ওপার বাংলা থেকে যে সমস্ত হাস্যকর প্রশ্নগুলো উঠছে তার নাকি জবাবদিহি কেন আমাদের প্রধানমন্ত্রী করছেন না, এ নিয়ে একটা ঘন্টা দুয়েকের তারা প্রোগ্রাম করে ফেলেন। যাই হোক, আর আমাদের মতো ইউটিউবাররা আমরা আপনাদের সামনে এটাই বলি যেগুলোকে কমেডি শো হিসাবে দেখতে পারেন, তাতে মন প্রাণ ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে মাঝে মাঝে এই শোগুলো আপনাদের সামনে আমি হাজির করাই। এই যেমন আজকে আপনাদের সামনে বলবো যে রিজভী সাহেব ওপার বাংলার যুগ্ম মহাসচিব বিএনপির, তিনি বলেছিলেন যে ভারত যদি আমাদের চট্টগ্রাম দখল করতে আসে তাহলে আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা একেবারেই ভারত থেকে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই 3টি রাজ্যকে আমরা দখল করে নেব, এই ধরনের বক্তব্য বলেছিলেন। এর উত্তরে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মাঠে নেমে পড়বেন, এটা বিশ্বাস করুন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তিনি বিধানসভাকে বেছে নিলেন এর কাউন্টার করতে গিয়ে, এবং মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছিলেন, আপনাদের শুনিয়েছিলাম, আজকেও একবার শোনাবো, তার কারণ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন তোমরা যদি ভাবো যে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে আমরাও যে ললিপপ চুষে বসে থাকবো, এমনটা তো নয়। মুখ্যমন্ত্রীর এই হাস্যকর যুক্তি দেখে আপনাদের সামনে বলেছিলাম যে এটা বলা উচিত হয়নি বিধানসভা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর। আপনাদের ছোট্ট করে এই মুহূর্তে শোনাবো যে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। জানি আপনারা শুনেছেন, স্কিপ করতে পারেন, কিন্তু আলোচনার সুবিধার জন্য ভিডিওটা আরো একবার দেখাতেই হচ্ছে। প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? দেখলেন বন্ধুরা, তো মুখ্যমন্ত্রীর এই জবাবটা আমার অত্যন্ত হাস্যকর এই কারণেই লেগেছিল, এবং আমি বলেছিলাম যে দেখুন, তৃণমূল নেত্রী হিসেবে তিনি যা খুশি তাই বলতেই পারেন, এবং বাংলাদেশ সম্পর্কে এই যে হিন্দুদের উপর প্রকৃত যে অত্যাচারগুলো হচ্ছে বরঞ্চ তা নিয়ে মুখ খোলা ভালো। কিন্তু ওপার বাংলার কোন ব্রিগেডিয়ার সাহেব বলছেন যে 4 ঘন্টায় কলকাতা দখল করে নেব, কেউ বলছে একদিনের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। এই বক্তব্যগুলোর কাউন্টার করার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? তাও আবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে? এই প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম। আপনারা অনেকেই বলেছিলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য যখন রাখছেন আমি কেন প্রতিবাদ করছি। দেখুন, আমি আপনাদের সামনে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি রোল, একটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রী হয়ে তিনি যা কিছু বলতেই পারেন তাদের দলকে মজবুত করার জন্য, এমনকি ভোট বাক্সে কি প্রতিফলন হবে, হিন্দু ভোট কতটা প্রভাবিত হবে সে কথা মাথায় রেখে তিনি যা কিছু মন্তব্য করতেই পারেন। কিন্তু ভারতবর্ষের একজন স্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওপার বাংলার যিনি সরকারের কেউ নন তার মন্তব্যকে কাউন্টার করে বক্তব্য দিচ্ছেন, এটা একেবারেই অনুচিত। সেটা আপনাদের সামনে আমি বলেছিলাম এবং এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপার বাংলার ইউনুস প্রশাসন যদি কিছু বলেন তাহলে তার বিরুদ্ধে তিনি বিধানসভায় বলতে পারেন। কিন্তু ওপার বাংলার কে একটা কোন রাজনৈতিক দলের এক নেতা তিনি কি একটা বললেন, কোন একটা প্রাক্তন সেনা প্রধান তিনি কি একটা বললেন, তার কাউন্টার করার জন্য বিধানসভার মধ্যে কোনো বক্তব্য দেওয়া উচিত নয়। তার কারণ বাংলাদেশের ওই বক্তব্যগুলো তাদের সরকারি স্টেটমেন্ট নয়। কোনো সরকারি স্টেটমেন্টের কাউন্টার মুখ্যমন্ত্রী বিধানসভায় করতে পারেন, কিন্তু ওই ধরনের বক্তব্যগুলো যেগুলো কমেডি শো এর অন্তর্গত হতে পারে সেইগুলো নিয়ে যদি মুখ্যমন্ত্রী একেবারে সিরিয়াস বক্তব্য দেন তাহলে সেটা মুখ্যমন্ত্রী এই কমেডি শোটাকে আরো দীর্ঘায়িত করছেন। এবং তাই হয়েছে। আমার যে বক্তব্য সঠিক ছিল আজকে আপনাদের শোনাতে চাইবো। রিজভী সাহেব তিনি আবার পাল্টা বলেছেন। মুখ্যমন্ত্রীর বিধানসভার থেকে এই মন্তব্যের পর রিজভী সাহেবে তো চুপ করে বসে নেই, তিনি বলছেন যে তোমরা যদি ললিপপের কথা বলো তাহলে আমিও বলছি বাংলাদেশও কিন্তু আমলকি চুষবে না। এই বক্তব্য, পাল্টা বক্তব্য বলে এই কমেডি শোটা দীর্ঘায়িত হতেই থাকলো। আসুন রিজভী সাহেব তিনি কি বলেছেন শোনাবো এইখানে আপনাদের। হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই বড় কষ্টে সবাই, ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে। তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন? আপনারা প্রথমে এই কথা বলেছেন, আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে। তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করব। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন? আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। ভারতেরও কেউ কেউ প্রতিবাদ করেছে। তারপরে আপনাদের মনের মধ্যে বাংলাদেশের প্রতি কোনো সম্ভ্রম নেই, কোনো বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই। আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করতেন। এবং শুনলেন বন্ধুরা, আশা করি এবার গত পর্বে যারা আমার সমালোচনা করেছিলেন অত্যন্ত গ্রহণযোগ্য। দেখুন, সমালোচনা আমি একেবারেই প্রেফার করি যদি সেটা সঠিক দিক নির্দেশ করে,
কিন্তু যারা গতকাল আমার পর্বটি বুঝতে পারেননি তাদের জন্য আরো একবার আমি বললাম, আশা করি আজকের পর্বে আপনাদের ক্লিয়ার হয়েছে যে একটা কমেডি শো এর আনসার দিতে গিয়ে বিধানসভাটাকে ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। এতে পশ্চিমবঙ্গের মানকে ওই বাংলাদেশের জায়গায় নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। ওই সমস্ত নেতাদের কাউন্টার করার জন্য বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ কিংবা মদন মিত্রকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা এর থেকে আরো হাস্যরসের সাহায্যে ওদের প্রতি উত্তর দিতে পারবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেও পারবেন না। তাই আমার মনে হয় যদি একান্তই কিছু বলার থাকে, ওই সমস্ত লোকদের কোনো কাউন্টারের জবাব সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে ইচ্ছা করে, তাহলে মদন মিত্র কিংবা কুণাল ঘোষ, আর তার থেকেও যদি বড় কাউকে চান তাহলে অখিল গিরিকে বেছে নিতে পারেন। এরাই হবে পারফেক্ট ওই বাংলাদেশের ওই সমস্ত মৌলবাদী আলেমা উলেমা কিংবা রাজনৈতিক নেতা বা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধানদের যোগ্য জবাব দেওয়ার জন্য এরাই যথেষ্ট। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কোনো স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। বরঞ্চ বাংলাদেশ সরকার যেটা অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, যেমন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এতদিন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য যে ভিসা তাদের প্রয়োজন হতো, সেটা তাদের ভারতে থেকে ভারতের ওই সমস্ত দেশের দূতাবাস থেকে সংগ্রহ করতে হতো। তো ইউনুস প্রশাসন বলেছে এবার থেকে যেন ওই সমস্ত ইউরোপের দেশগুলো আইদার বাংলাদেশে তারা দূতাবাস স্থাপন করেন কিংবা এমন একটা দেশে তাদের দূতাবাসের ব্যবস্থা করে দেন যেখান থেকে বাংলাদেশ তাদের ছাত্রছাত্রীদের জন্য ভিসা সংগ্রহ করতে পারেন। ভারতকে তারা অ্যাভয়েড করতে চাইছেন এবং এটা মোহাম্মদ ইউনুসের স্টেটমেন্ট। তো এইটাকে কাউন্টার করার জন্য যদি মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে কিছু বলতে চান, তাহলেও নিদেন পক্ষে বললেও বলতে পারেন। তবুও আমি এখানে দাঁড়িয়ে বলবো, যে কোনো বিদেশ নীতি নিয়ে ভারত সরকার শেষ কথা বলবে, এটাই উচিত। প্রত্যেকটা মুখ্যমন্ত্রী যদি একের পর এক নিজেদের স্টেটমেন্ট রাখতে শুরু করেন, তাহলে সেগুলো তো আর মিল হবে না। যদি তারা একান্তই সেটা করতে চান, তাহলে ভারত সরকারের সঙ্গে কথা বলে আলোচনা করে একটা লাইন স্থির করতে হবে, যেই লাইন অনুযায়ী সকলকেই সমানভাবে কথা বলতে হবে, যাতে করে কোনো শত্রুদেশ বুঝতে পারে যে আমাদের রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু ওই বাংলাদেশের মতো তো ফেলনা নয়। তারা ওই যা মনে হলো যে 2 ঘন্টার মধ্যে ঢাকা দখল করে নেব, 30 মিনিটের মধ্যে রংপুর দখল করে নেব, এই ধরনের হাস্যকর বক্তব্য থেকে কিন্তু আমাদের বিরত থাকা উচিত। তার কারণ যে কমেডি শোটা ওরা চালু করেছে, সেই কমেডি শোতে যদি আমরাও পার্টিসিপেট করে নিই, তাহলে বুঝতেই পাচ্ছেন গোটাটাই একটা কার্টুন চ্যানেল হয়ে যাবে। আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এরপর থেকে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন, এটাই আমার প্রার্থনা। এবং দেখুন, খুব ছোট করে পর্ব যেহেতু দীর্ঘায়িত হয়েই গেল, আপনাদের খুব ছোট করে আমি যেটা এবার জানাতে চাইবো, আপনারা হয়তো অনেকে জেনেও ফেলেছেন যে জয় বাংলা স্লোগান এখন থেকে আর জাতীয় স্লোগান নয় বাংলাদেশে। গতকালের বাংলাদেশের হাইকোর্ট এমনই সিদ্ধান্ত জানিয়েছে। কি ব্যাপার একটু আপনাদের বলা প্রয়োজন, তার কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এই জয় বাংলা করে 2021 থেকে পুরো মাটিয়ে দিয়েছিলেন। আসুন আপনাদের কিছুটা বলি যে 2020 সালের 10ই মার্চ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় 2020 সালের 10ই মার্চ একটা রিট পিটিশন দাখিল করেছিল আওয়ামী লীগ, এবং সেই রিট পিটিশনকে মর্যাদা দিয়ে বাংলাদেশের হাইকোর্ট তাদের সিদ্ধান্ত জানিয়েছিল যে জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হয়েছে। এবং কোর্টের রায়ে আরো বলা হয় যে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে এই স্লোগানটিকে যেন ব্যবহার করা হয়। অর্থাৎ জয় বাংলা স্লোগানটি এতদিন বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল। এবং এই জয় বাংলা স্লোগানটি এটা নতুন কোনো স্লোগান নয়, সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধাদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগের আমলে এই জনপ্রিয়তা অটুট থাকে। তারপরেই কিন্তু 2020 সালে বাংলাদেশের হাইকোর্টের তরফ থেকে এটিকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর তারপরে পুরোটা ইতিহাস। এই মুহূর্তে শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে তাড়িয়ে দিয়েছে মৌলবাদী সংগঠনগুলি, এবং অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন বা উপদেষ্টা হয়ে গিয়েছেন শেখ ইউনুস। এই অবস্থায় আরো একটা পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, যাতে এই জাতীয় স্লোগান জয় বাংলাটাকে খারিজ করে দেওয়া হয়, এবং সেই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পিটিশনে বলা হয়েছিল এটি এবার থেকে জাতীয় স্লোগান, সেটাকে স্টে করে দেওয়া হয়েছে। অর্থাৎ জয় বাংলা এখন আর বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে না। এই অবস্থায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট সুযোগ। এমনিতেই তিনি টুকে রাজনীতি করেছেন, সেটা আস্তে আস্তে ধরা পড়ছে। এমনকি আপনাদের ভিডিওটা দেখাতে পারবো কিনা জানি না, আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে যে ফুটবল নাচাই দেখেছিলেন তো,
যে বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে ফুটবল নাচাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম যে শেখ হাসিনাকেও আমি দেখেছি ফুটবল নাচাতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে। অর্থাৎ আমি বুঝতে পারলাম সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকবেন যিনি কপি করেছেন কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে। অর্থাৎ স্টেজের ওপর ফুটবল নাচানো থেকে শুরু করে, কিংবা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যতই দাবি করুন জয় বাংলা স্লোগান তাদের নিজেদের, সেটা কার্যত ওই বাংলাদেশ থেকেই ধার করে টোকা। এমনকি খেলা হবে স্লোগান, যে 2021-এ বিধানসভায় জনপ্রিয় হয়েছিল, সেটাও বাংলাদেশের স্লোগান। অর্থাৎ পরিষ্কারভাবে ওপার বাংলার রাজনীতিকে দেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার রাজনীতিকে তিনি টুকেছেন। এবং রাজনীতির মধ্যে মিলও রয়েছে। ওপার বাংলায় শেখ হাসিনার বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে যে তিনি সংখ্যালঘু তোষণ করে চলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু সেম অভিযোগ, তিনিও নাকি সংখ্যালঘু তোষণ করে চলেন। এবং এছাড়াও ভোট লুট থেকে যা যা অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে সেম অভিযোগ ছিল। শুধু তাই নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর সিটের পরিসংখ্যানে যত 74% কাছাকাছি আসন পেয়েছিলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন 74% আসন পেয়েছিলেন। অর্থাৎ একটা বিরাট রাজনৈতিক মিল রয়েছে, সেটা পরিসংখ্যানের দিক থেকে বলুন, কর্মসূচির দিক থেকে বলুন, আদব কায়দার দিক থেকে বলুন, রাজ্যকে পরিচালনার দিক থেকে বলুন, কিংবা কিভাবে অন্যদের ট্রিটমেন্ট করা হবে, সংখ্যালঘু তোষণ করা হবে, এর প্রচুর দিক থেকে কিন্তু দুই নেত্রীর একটা বিরাট মিল পাওয়া গেছে। এবং আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যখন ফুটবলের এই চিত্রটা দেখেছিলাম, পরে আমি সম্ভবত বুঝেছিলাম। দেখুন, এটা আমার বিশ্বাস হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টুকেছেন শেখ হাসিনা। তার কারণ, তার প্রমাণ তো আপনাদের দিলাম যে 1971 সাল থেকে যে স্লোগান বাংলাদেশে চলছে, হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে 2021-এর পর থেকে, তারা জয় বাংলা স্লোগানটাকে তৃণমূলের একটা স্লোগান বলে চালিয়ে দিল। তো এইভাবে টোকা একটা রাজনীতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ চালানোর চেষ্টা করেছেন। এখন তো আওয়ামী লীগের শেখ হাসিনা নেই, তাহলে কাকে দেখে টুকবেন? এবার তিনি কার্যত ওই সমস্ত এখন যে রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, ওই রিজভী মহাশয়ের মতো যে সমস্ত রাজনৈতিকবিদরা রয়েছেন, তাদের সঙ্গে অনৈতিক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, যেটা একটা হাস্যকর বাগবিতণ্ডা ছাড়া কিছুই না। আমার মনে হয় এই সিরিয়াস ব্যাপারটাকে এতটা কমেডি শো করার প্রয়োজন নেই। বাংলাদেশ যেটা করছে করুক, তাদের রুচি আর পশ্চিমবঙ্গের রুচি তো মিলে যাবার কথা নয়। তাই বাংলাদেশকে আমাদের অহেতুক নকল করে, ওপার বাংলায় যদি বলে আমলকি চুষবো না, আমরা তাহলে বলবো ললিপপ চুষবো না। ওপার বাংলা যদি বলে উড়িষ্যা দখল করব, বাংলা দখল করব, আমরা তাহলে বলবো রংপুর দখল করব, চট্টগ্রাম দখল করব। এই নোংরা রাজনীতিটা অন্তত আমরা না করলেই পারি। এবং আমাদের সকলেরই একমত থাকা উচিত, এই ক্ষেত্রে অন্তত ভারতের বিদেশ নীতি যা সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা সমর্থন জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কথাই বলেছেন, মুখে বলেছেন, কিন্তু সেটা হিসাবে আর মানছেন না। তো সেই কারণেই আপনাদের সামনে এই প্রসঙ্গটা আজকে উত্থাপন করলাম। এবং আপনারা কি বলছেন, আপনাদের প্রতীক্ষায় থাকলাম। আপনারা কি আমার সঙ্গে সহমত হলেন? যদি সহমত হন তাহলে তো অবশ্যই একটা কমেন্ট আমি এক্সপেক্ট করতেই পারি, কিংবা নিজের পক্ষে একটা লাইক বা শেয়ার এটা করতেই পারেন আশা করি। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করলাম।